ব্রিটিশরা বলেন ওনারা না থাকলে বর্তমান কলকাতার নাকি আজ কোনো চিহ্নই থাকতো না। কারণ তাদের মতে জোব চার্নাক নামে একজন ইংরেজ সুতানুটির ঘাটে যদি না নামতেন এবং সুতানুটি, গোবিন্দপুর আর কলকাতা এই তিনটে অখ্যাত গণ্ডগ্রামকে নিয়ে কলকাতা নগরী স্থাপন না করতেন, তাহলে আজকের ম্যাপে কলকাতার কোনো চিহ্নই পাওয়া যেত না। ব্রিটিশদের এই যে দাবি, এটা কতটা ভিত্তিহীন সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ ইংরেজরা ভারতবর্ষে আসার বহু আগে থেকে যে সমস্ত লিটারারি এভিডেন্স পাওয়া যায়, যেমন 1500 বা 1600 শতাব্দীর যে সমস্ত বাংলা মঙ্গল কাব্য, তার মধ্যে রয়েছে বিপ্রদাস পিপলাইয়ের লেখা মনসামঙ্গল বা কবিকঙ্কন মুকুন্দরামের লেখা চণ্ডীমঙ্গল কাব্য। সেখানে কিন্তু আমরা কলকাতা নামটা উল্লেখ পাচ্ছি। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুঘল বাদশাহ আকবরের যিনি ওয়াজির বা প্রধানমন্ত্রী, সেই আবুল ফজলের লেখা আইন ই আকবরী। সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা হচ্ছে যে কলিকাতা ছিল মুঘল বাদশাদের একটি খাস তালুক এবং এখান থেকে মোটা অ্যামাউন্টের রেভিনিউ বা ট্যাক্স যেত মুঘল রাজকোষে। সুতরাং ইংরেজরা এলেন এবং তিনটে গণ্ডগ্রামকে নিয়ে একটা শহর তৈরি করলেন, সেটা থেকেই আজকের কলকাতার উদ্ভব হলো। এটা খুব একটা বাস্তবসম্মত নয়। তবে বর্তমান যে আধুনিক কলকাতা, সেটার ডেভেলপমেন্টের পিছনে কিন্তু ইংরেজদের হাত রয়েছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। তবে একদল বিদেশি বণিক হুট করে এলো এবং একটা অখ্যাত অঞ্চলে তিনটে গ্রামকে নিয়ে একটা শহর বানিয়ে ফেললো, এটা কিন্তু নিছক গাল গল্প ছাড়া আর কিছুই নয়। কারণ একজন মানুষের উল্লেখ পাওয়া যাচ্ছে যিনি কিন্তু আজকে ইতিহাস থেকে প্রায় মুছেই গিয়েছেন, বা ইচ্ছাকৃতভাবে যাকে চাপা দিয়ে দেওয়া হয়েছে। সেই মানুষটার হাত ধরেই কিন্তু কলকাতায় ব্রিটিশরা বসবাস স্থাপন করার সুযোগ পেয়েছিল। ওই মানুষটি না থাকলে কিন্তু ইংরেজরা কলকাতায় বসবাস স্থাপন করার কোনো সুযোগই পেত না। তাহলে চলুন আজকে আমাদের ইতিহাসের গল্পে আমরা কলকাতার সেই ভুলে যাওয়া গডফাদারকে চিনে ফেলি। গডফাদার এই শব্দটা শুনলে অনেকেরই কিন্তু মনে পড়বে মারিও পুজোর লেখা একটি বিখ্যাত উপন্যাস দ্য গডফাদার, অথবা এই উপন্যাসকে কেন্দ্র করে গড়ে ওঠা বিখ্যাত হলিউড ছবি দ্য গডফাদার। সেখান থেকে অনেকের মনে হতে পারে গডফাদার মানে তো একজন আন্ডারওয়ার্ল্ডের বাদশাহ, একজন মাফিয়া বা ডন। আদপেই না। আপনি যদি কোনো ভালো অভিধান দেখেন বা ডিকশনারি দেখেন, সেখানে পাবেন গডফাদার মানে হচ্ছে একজন প্রভাবশালী ব্যক্তি যিনি নিজের ক্ষমতা বা প্রভাব কাজে লাগিয়ে অন্য একদল মানুষকে বেড়ে উঠতে সাহায্য করছেন। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে প্যাট্রন বা পৃষ্ঠপোষক। তাহলে কে ছিলেন ইংরেজদের সেই গডফাদার? চলুন তার গল্পটা এবারে আরম্ভ করি। সময়টা মোটামুটি 1690-এর পরবর্তীকালে। ততদিনে কলকাতার সো কল্ড প্রতিষ্ঠাতা অর্থাৎ জোব চার্নাক মারা গিয়েছেন। ইংরেজরা আস্তে আস্তে কলকাতায় বসবাস আরম্ভ করছে। এবারে তখন নিয়ম ছিল, যদি কোনো বিদেশি ভারতবর্ষের কোথাও থাকতে চায় বা কোনো অঞ্চলকে কেন্দ্র করে বিজনেস করতে চায়, তাহলে কিন্তু মুঘল বাদশার কাছ থেকে একটি ফরমান বা অনুমতিপত্র লাগবে। এবারে উপায় হচ্ছে সরাসরি দিল্লি গিয়ে বাদশার কাছে দরবার করা, তার কাছে প্রার্থনা করা এবং একটি ফরমান লিখিয়ে নেওয়া। মুশকিলটা হলো তখন বাদশাহ হচ্ছেন ঔরঙ্গজেব, এবং ততদিনে কিন্তু ইংরেজদের সঙ্গে মুঘলদের এক রাউন্ড লড়াই হয়ে গেছে। ইংরেজরা মুঘলদের কাছে গুহারান হেরেছে এবং ঔরঙ্গজেব কিন্তু সমস্ত ইংরেজ ফ্যাক্টরিগুলোকে তালাবন্ধ করে দিয়েছেন। এই রকম অবস্থায় সরাসরি ঔরঙ্গজেবের কাছে যেতে তাদের খুব একটা ভরসা হচ্ছে না। তাহলে উপায় কি? ইংরেজদের কপালটা বরাবরই ভালো, কারণ এই সময় অজান্তেই তাদের কাছে একটি সুযোগ চলে আসে। তখন বাংলার নবাব হচ্ছেন ইব্রাহিম খান। মানুষটা অনেক বুড়ো হয়েছেন, প্রায় 70-এর ওপরে বয়স। তখন বাংলার যে ক্যাপিটাল বা রাজধানী সেটা ছিল ঢাকাতে। এই ইব্রাহিম খাঁ তার রাজপ্রাসাদে বসে সারাদিন বইপত্র পড়তেন, রাজ্যের কোথায় কি হচ্ছে ওসব পাত্তাও দিতেন না। এই অবস্থার সুযোগ নেয় শোভা সিং বলে একজন জমিদার। এখন মেদিনীপুরের কাছে চন্দ্রকোনা বলে যে অঞ্চল, সেখানকার জমিদার ছিল এই শোভা সিং। এই শোভা সিং তার সৈন্য নিয়ে একেবারে হুগলি পর্যন্ত চলে আসে। এমতাবস্থায় যে সমস্ত ইউরোপিয়ানরা বাংলায় তখন ছিল, যেমন ইংরেজ,
ফ্রেঞ্চ বা ডাচ, এরা তখন নবাবের কাছে প্রার্থনা করে যে আপনি কোনো ব্যবস্থা করুন, না হলে এরা তো যে কোনো দিন এসে আমাদেরকে উৎখাত করে দিয়ে চলে যাবে। নবাব বলেন, আমি ওসব পারবো না, ও তোমরা যেমন করে পারো নিজেরা নিজেদের মতো করে একটা ডিফেন্স তৈরি করো। ইংরেজরা ভাবলো নবাব নিশ্চয়ই তাহলে তাদেরকে দুর্গ বা কেল্লা বানানোর জন্য একটা অনুমতি দিলেন। তারা তখন কি করলো, এখন কলকাতার ডালহৌসি অঞ্চলে যেখানটা জিপিও বা কলকাতা কালেক্টরেট অফিস, সেইখানে একটি কেল্লা তৈরি করলো, যার নাম দিল ফোর্ট উইলিয়াম। কেল্লা তো হলো, তবে কেল্লাটা যে জমির ওপরে, সেই জমিটাই তো তাদের কেনা নয়, সে তো আর এক ঝামেলা তাহলে। ওদিকে শোভা সিং কিন্তু এগিয়ে চলেছেন। এই সময় কিন্তু খবরটা পৌঁছায় ঔরঙ্গজেবের কানে। ইব্রাহিম খান পাত্তা না দিলেও ঔরঙ্গজেব কিন্তু এসব ব্যাপারে অত্যন্ত সতর্ক। তিনি তখন দেখলেন ইব্রাহিমকে দিয়ে হবে না, তখন তিনি নিয়োগ করলেন জবরদস্ত খান বলে একজন সেনাপতিকে। অনেক জায়গাতে আমি পেলাম এই জবরদস্ত খান হচ্ছে ইব্রাহিম খান নিজের ছেলে, আবার অনেক জায়গাতে বলছে না এই লোক সে লোক নয়, ইনি একজন আলাদা মুঘল সেনাপতি। যাই হোক, এই জবরদস্ত খাঁ কিন্তু বিদ্রোহ দমন করতে সক্ষম হন এবং শোভা সিংকে নিউট্রালাইজ করেন। বিদ্রোহ তো প্রশমিত হলো, কিন্তু ইব্রাহিম খাঁর চাকরিটা গেল। ঔরঙ্গজেব তাকে নবাবের পদ থেকে বরখাস্ত করলেন এবং তার জায়গায় বাংলার সুবেদার বা নবাব হিসেবে এলেন ঔরঙ্গজেবের নিজের নাতি আজিম উদ্দিন, যাকে আমরা পরবর্তীকালে ইতিহাসে আজিম উস শান এই নামে জানতে পারব। ব্রিটিশরা দেখলো এটা একটা ভালো সুযোগ। এখন যদি আমরা আজিম উদ্দিনের কাছ থেকে বা আজিম উস শানের কাছ থেকে একটা ফরমান জোগাড় করতে পারি, তাহলে কিন্তু কলকাতায় একটা পাকাপাকি বসবাসের জায়গা পাওয়া যাবে। আজিম উস শান ঢাকার পথে যাত্রা করেছেন, তখন তিনি রয়েছেন বর্ধমানে। ইংরেজরা ভাবলো এখন আজিম উস শানের দরবারে একজন দূত পাঠাতে হবে, কিন্তু কাকে পাঠানো যায়? অনেক খোঁজাখুঁজি করে তারা একজন আর্মেনিয়ান বণিকের সন্ধান পেল। তার নাম খোয়াজা ইসরায়েল সারহেদ। যতদূর জানা যায় এই খোয়াজা ইসরায়েল সারহেদ তিনি ছিলেন কিন্তু বিখ্যাত ফানুস কালান্দারের ভাইপো, এমন একজন প্রভাবশালী মানুষ যিনি আবার হিন্দুস্তানের ভাষাটাও বেশ ভালো বোঝেন। সেই রকম লোককে নিয়োগ করে যদি নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো কাজে কিছুটা সুবিধা হতে পারে। এই রকম চিন্তা করে ইংরেজরা খোয়াজা সাহেবকে ধরলেন। তিনিও ইংরেজদেরকে নিশ্চিন্ত করলেন, তবে তিনি জানতেন আজিম উস শানকে কিন্তু অত সহজে বশ মানানো যাবে না, কারণ লোকটা অত্যন্ত অর্থলোভী, অম্লান বদনে ঘুষ হজম করে এবং ঘুষ ছাড়া তাকে দিয়ে কোনো কাজ করানো যায় না। তাই খোয়াজা ইসরায়েল সারহেদ নিজের সঙ্গে প্রচুর দামি দামি উপহার নিয়ে গেলেন। তার উদ্দেশ্য আজিম উস শান এবং তার ছেলে বা প্রিন্স ফারুক শিয়ারকে খুশি করা। এই ফারুক শিয়ার কিন্তু ইতিহাসে বিখ্যাত ফারুক শিয়ারের ফরমান, সেই ফারুক শিয়ার অর্থাৎ পরবর্তী মুঘল সম্রাট। তা বিভিন্ন উপহার পেয়ে আজিম উস শান অত্যন্ত খুশি হলেন। যতদূর জানতে পেরেছি খোয়াজা ইসরায়েল সারহেদ তিনি 16,000 টাকা দিয়েছিলেন আজিম উস শানকে, যাতে করে ইংরেজদের পক্ষে তিনি একটি ফরমান দিয়ে দেন, এবং এই মোটা অঙ্কের ঘুষ দেওয়াতে কাজও হয়েছিল। আজিম উস শান ফরমান লিখে দেন যে কলিকাতা, সুতানুটি এবং গোবিন্দপুর এই 3টে গ্রামের যে ট্যাক্স কালেকশনের যে রাইট, সেটা কিন্তু আজ থেকে ইংরেজরা পাবে। এর আগে এই ক্ষমতা ছিল বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের, ওনারা কিন্তু এইখান থেকে ট্যাক্স কালেকশন করতেন। এই ফরমানের পরে কিন্তু সেটা হয়ে গেল ইংরেজদের হাতে। একটা কথা চালু আছে যে 1300 টাকার বিনিময়ে ইংরেজরা কলিকাতার এই 3টে গ্রামকে কিনে নেন। কথাটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা, কারণ তারা গ্রামগুলো কেনেননি, তারা কেবলমাত্র জমিদারি বা ট্যাক্স কালেকশন করার যে রাইট সেইটুকু কিনেছিলেন। এর এগেনস্টে কিন্তু তাদেরকে প্রতি বছর মুঘল ট্রেজারিতে ট্যাক্স জমা করতে হতো, তারা কিন্তু জায়গাগুলো কিনে নেননি। অর্থাৎ খোয়াজা ইসরায়েল সারহেদ এই মানুষটি যদি ডিপ্লোমেসি না করতেন তাহলে কিন্তু ইংরেজরা কলকাতার যে জমিদারি সেটাই পেত না, এবং কলকাতায় বসবাস স্থাপনের যে উদ্যোগ তাদের গোড়াতেই শেষ হয়ে যেত। এটা তো গেল গল্পের অর্ধেকটা, বাকি অর্ধেকটা কিন্তু আরও ইন্টারেস্টিং। আজিম উস শানের পরে বাংলার নবাব হন মুর্শিদ কুলি খাঁ,
এই মুর্শিদ কুলি খাঁর সঙ্গে কিন্তু আজিম উস শানের বেশ ঝামেলা ছিল, তাই নবাব হওয়ার পর থেকে আজিম উস শানের দেওয়া যে ফরমান সেটাকে কিন্তু মুর্শিদ কুলি খাঁ অ্যাকসেপ্ট করতে রাজি ছিলেন না, ভালো রকম ঝামেলা করছিলেন। ওই জন্য ইংরেজরা মনে করে যদি একেবারে সরাসরি মুঘল বাদশার কাছ থেকে একটা ফরমান পাওয়া যায় তাহলে তো আর কোনো ঝামেলাই নেই। তখন কিন্তু মুঘল বাদশাহ হচ্ছেন ফারুকশিয়ার। সুতরাং এমন একজন মানুষকে দরকার যার সঙ্গে ফারুকশিয়ারের ভালো সম্পর্ক রয়েছে। সঙ্গত কারণে আবার ডাক পড়ল আমাদের ওল্ড ম্যান খ্বাজা ইসরায়েল সারহেদের, কারণ তিনি ফারুকশিয়ারকে শৈশব থেকে চেনেন এবং তার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক রয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক করে একদল দূত পাঠাবে যারা বাদশাহ ফারুকশিয়ারের কাছ থেকে ফরমান জোগাড় করে আনবে। এই দলে ছিলেন জন সুরম্যান, যার নামে এই সুরম্যান এম্বাসি। জন সুরম্যানের সঙ্গে ছিলেন ডক্টর উইলিয়াম হ্যামিল্টন এবং ছিলেন আমাদের খ্বাজা ইসরায়েল সারহেদ। তাদের এই এম্বাসি কিন্তু ব্যর্থ হয়নি। এর ফলেই কিন্তু 1717 সালে ফারুকশিয়ারের বিখ্যাত ফরমান জারি হলো, যেখানে তিনি স্পষ্ট বলে দিলেন শুধুমাত্র সুতানুটি, গোবিন্দপুর এবং কলিকাতাই নয়, সেগুলোর পার্শ্ববর্তী 38টা গ্রাম তারা কিনে নিতে পারবে। এখানেই শেষ নয়, তারা বছরে মাত্র 3000 টাকা বাণিজ্য শুল্ক দিয়ে ফ্রি ট্রেড করতে পারবে। অর্থাৎ এই 3000 টাকা তারা দিল বছরে একবার, আর কোনো রকম ট্যাক্স তাদেরকে দিতে হবে না। শুধু তাই নয়, তারা নিজেদের কয়েন ছাপানোর জন্য এখানে মিন্ট বা টাকসাল বসাতে পারবে। দেখবেন এই যে সাফল্য, তার পিছনে কিন্তু মূল ক্রেডিট দেওয়া হয় ডক্টর উইলিয়াম হ্যামিল্টনকে। এটাকে নিয়ে বেশ মজার কিছু গল্প রয়েছে, অন্য কোনো দিন বলবো। তবে যে মানুষটা না থাকলে এতগুলো কর্মকাণ্ড কিছুতেই হতে পারতো না, যার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকলে এই সমস্ত কবেই শেষ হয়ে যেত, সেই মানুষটাকে কিন্তু ইচ্ছাকৃতভাবে আমরা ইতিহাস থেকে মুছে ফেলেছি বা মুছিয়ে ফেলা হয়েছে। এই মানুষটি হচ্ছেন কলকাতায় ইংরেজদের পেট্রন বা গডফাদার খ্বাজা ইসরায়েল সারহেদ, যাকে আমরা আজ মনে রাখিনি। এই ছিল আমাদের আজকের ইতিহাসের গল্প। এরকম ইতিহাসের আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ইতিহাস উৎসাহী মানুষের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের দিন আরও একটি গল্পে। ধন্যবাদ।